হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার প্রো সেকশন থেকে দ্য মডেল মিলিয়নিয়ার এই গল্পটি আলোচনা করে নেব। এই গল্পটি লিখেছিলেন অস্কার ওয়াইল্ড, যার পুরো নাম অস্কার ফিঙ্গল ও ফ্ল্যাহার্টি উইলস ওয়াইল্ড। তিনি 1854 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, কবি এবং ঔপন্যাসিক। জীবনের শেষ সময়টা তিনি ফ্রান্সে কাটান, আর সেখানেই 1900 সালে তিনি মারা যান। অস্কার ওয়াইল্ড আজও স্মরণীয় তার সাহিত্য প্রতিভা, তার সমাজের সমালোচনা এবং সৌন্দর্যের প্রতি ভালোবাসার জন্য। তার লেখা দ্য হ্যাপি প্রিন্স, সেলফিশ জায়ান্ট এই ছোট গল্পগুলি খুবই জনপ্রিয়। তার লেখা আমাদের আজকের আলোচ্য গল্প দ্য মডেল মিলিয়নিয়ার প্রথম প্রকাশিত হয়েছিল 1887 জুন মাসে দ্য ওয়ার্ল্ড নামক একটি সংবাদপত্রে। এবার দেখা যাচ্ছে এই গল্পের টাইটেল বা শিরোনাম হলো দ্য মডেল মিলিয়নিয়ার, আর এই নামটার মধ্যেই একটা মজার দিক লুকিয়ে আছে। এখানে মডেল শব্দটির দুটি অর্থ আছে। প্রথমত, মডেল মানে একজন চিত্রশিল্পীর সামনে যে পোজ দেয়, সো সামওয়ান হু পোজেস ফর অ্যান আর্টিস্ট। চিত্রশিল্পীর মডেল, যে শিল্পীর আঁকার জন্য পোজ দেয়। দ্বিতীয়ত, মডেল মানে আদর্শ বা অনুকরণীয় কেউ, দ্যাট ইজ আ পারফেক্ট এক্সাম্পল অর রোল মডেল, মানে কোনো কিছু নিখুঁত উদাহরণ। অস্কার ওয়াইল্ড এই গল্পের শিরোনামে এই দুটি অর্থকেই খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন। এবার আসি মিলিয়নিয়ার শব্দের অর্থে। এখানে মিলিয়নিয়ার মানে এমন একজন ব্যক্তি যার কাছে 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি অর্থমূল্য আছে, অর্থাৎ একজন বিশাল ধনী ব্যক্তি। তাহলে দ্য মডেল মিলিয়নিয়ার শিরোনামটি আমাদের মনে একটা কৌতূহল জাগিয়ে তুলছে, তাই না? যে কে এই মডেল মিলিয়নিয়ার? তিনি কি কোনো শিল্পীর অর্থবান মডেল, নাকি নিজেই কোনো কিছুর একটা আদর্শ উদাহরণ, নাকি এই দুটোই? তাহলে চলো গল্পটা পড়ে জেনে নেওয়া যাক আসল বিষয়টা কি। Unless one is wealthy, there is no use in being a charming fellow. যদি একজন মানুষ ওয়েলদি মানে ধনী না হয়, তাহলে তার শুধুমাত্র চার্মিং বা আকর্ষণীয় দেখতে হয়ে কিছু লাভ নেই। মানে বাস্তব জীবনে অর্থ না থাকলে শুধু সুন্দর ব্যবহার বা সুন্দর চেহারায় কিছু আসে যায় না। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। প্রেম, ভালোবাসা এগুলো আসলে ধনী মানুষদের প্রিভিলেজ বা বিশেষ সুবিধা, অধিকার। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। একজন বেকার বা কর্মহীন মানুষের জন্য প্রেম করাটা পেশা হতে পারে না। তাকে বাস্তব জীবনে টিকে থাকার জন্য একটা ঠিকঠাক পেশা বেছে নিতে হবে। দারিদ্র্যের জীবনে প্রেমটা বিলাসিতা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজেইক। গরিবদের বাস্তববাদী হওয়া উচিত এবং প্রোজেইক অর্থাৎ জীবনের কঠোর সত্যগুলো মেনে চলা উচিত। মানে বড়লোকদের মতন কল্পনার জগতে হারিয়ে যাওয়ার অধিকার গরিবদের নেই, বরং প্রোজেইক কল্পনাহীন নিরস হলেও তাকে বাস্তব চিন্তাই করা উচিত। ইট ইজ বেটার টু হ্যাভ আ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। জীবনে একটা স্থায়ী আয় অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্যাসিনেটিং বা চিত্তাকর্ষক, মুগ্ধকর হওয়ার থেকে। কারণ বাস্তব জীবনে আয় আর অর্থ ছাড়া সম্মান বা সম্পর্ক কিছুই টেকে না। These are the great truths of modern life which Huey Erskine never realized. এগুলোই হলো আধুনিক জীবনের মহান সত্য, যা হিউই আর্স্কিন কখনোই উপলব্ধি করতে পারেনি। এখানে আমাদের আলাপ হচ্ছে আমাদের গল্পের হিরো হিউইর সাথে। উচ্চারণটা হিউই বলবো, তাহলে বোঝা যাচ্ছে তার বাস্তব বুদ্ধি খুব একটা নেই। তবে তার মধ্যে কি কি গুণ আছে? পুয়ার হিউই, বেচারা হিউই। ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিক দিক থেকে বলতে গেলে, উই মাস্ট অ্যাডমিট, আমাদের এটা স্বীকার করতেই হয় যে হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, সে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।
মানে সে এমন কিছু গভীর জ্ঞানী বা বুদ্ধিমান ছিল না। He never said a brilliant or even an ill-natured thing in his life. সে তার জীবনে কখনো বিশাল চমৎকার কিছু বলেনি, এমনকি কখনো রূঢ় বা কটু কথাও কিছু বলেনি। তার মানে সে অত্যন্ত সাধারণ মানসিকতার মানুষ ছিল, যার চিন্তা ভাবনা মতামত কোনো কিছুই খুব একটা অসাধারণ ছিল না। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং। কিন্তু সে ছিল দারুণ সুদর্শন। উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, তার কোঁকড়ানো বাদামি চুল, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার স্পষ্ট মুখের আদল, অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার ধূসর চোখ। খুবই আকর্ষণীয় একটা চেহারা। তার বুদ্ধিমত্তার অভাবটুকু তার এই বাহ্যিক রূপটা পূরণ করে দিত। তার ফলে কি হতো? হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন। সে পুরুষদের মধ্যে যেমন জনপ্রিয় ছিল, তেমনই নারীদের মধ্যেও, অর্থাৎ সবাই তাকে পছন্দ করত। And he had every accomplishment except that of making money. এবং তার সব ধরনের গুণ এবং দক্ষতা, accomplishment মানে যে কোনো রকমের গুণ কৃতিত্ব দক্ষতা ছিল, শুধুমাত্র অর্থ উপার্জনের দক্ষতাটা বাদ দিয়ে। তাহলে সুদর্শন এবং জনপ্রিয় হলেও হিউইর সব থেকে বড় দুর্বলতা ছিল যে অর্থ উপার্জন করতে সে অক্ষম ছিল। তাহলে তার চলতো কি করে? His father had bequeathed him his cavalry sword and a history of the Peninsular War in 15 volumes. Bequeathed মানে হলো কেউ মারা যাওয়ার আগে উইল করে কোনো সম্পত্তি দিয়ে যাওয়া। হিউইর বাবা তাকে দুটি জিনিস উত্তরাধিকার সূত্রে দিয়ে গিয়েছিলেন। একটি হলো তার ক্যাভালরি সোর্ড বা অশ্বারোহী সৈন্যের তলোয়ার, এবং দ্বিতীয়টি হলো পেনিনসুলার ওয়ারের ইতিহাস নিয়ে লেখা 15টি বইয়ের খণ্ড, 15টি বইয়ের সেট। পেনিনসুলার ওয়ার ছিল ইউরোপের 18 শতকে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেই যুদ্ধে ব্রিটেন, স্পেন ও পর্তুগাল জয়লাভ করে এবং নেপোলিয়নের ফরাসি সৈন্যদের আইবেরীয় উপদ্বীপ থেকে বিতাড়িত করা হয়। মানে এই জিনিসগুলোর ঐতিহাসিক মূল্য থাকলেও এগুলোর কোনো সরাসরি অর্থ উপার্জনে কিন্তু সাহায্য করে না। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। হিউই প্রথমটি, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া তার প্রথম সম্পত্তিটি, সেই ক্যাভালরি সোর্ড, তার তলোয়ারটা তার আয়নার ওপর ঝুলিয়ে রেখেছিল। পুট দ্য সেকেন্ড অন আ শেলফ বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিস ম্যাগাজিন। আর ওই দ্বিতীয়টি, অর্থাৎ বইগুলি, সে একটি গাইড বই এবং ম্যাগাজিনের মাঝে একটা তাকে রেখেছিল। And lived on 200 a year that an old aunt allowed him. এবং সে বছরে 200 পাউন্ডের উপর নির্ভর করে চলত, যেই অর্থটি তাকে তার এক বৃদ্ধা মাসি দিতেন। তাহলে এই ছিল তার আয়ের মূল উৎস। কিন্তু এমন নয় যে সে কোনো চেষ্টাই করেনি। He had tried everything. সে সব কিছু চেষ্টা করে দেখেছিল। He had gone on the stock exchange for 6 months. সে 6 মাস শেয়ার বাজারে গিয়েছিল। But what was a butterfly to do among bulls and bears? বুলস অ্যান্ড বেয়ার্স অর্থাৎ ষাঁড় এবং ভল্লুক, যেটা হলো শেয়ার বাজারের দুটো খুব চলতি শব্দ। এখানে বুলস বলতে শেয়ার বাজারের এমন বিনিয়োগকারীদের বোঝায় যারা মনে করে যে বাজারে শেয়ারের দাম বাড়বে আর তাই তারা শেয়ার কিনতে থাকে। এটা তাই বাজারের উত্থানকে বোঝায়, ষাঁড় যেমন শিং দিয়ে ওপরে তোলে। অন্যদিকে বেয়ার্স হলো সেই বিনিয়োগকারীরা যারা মনে করে যে বাজারে শেয়ারের দাম কমবে, তাই তারা শেয়ার বিক্রি করতে থাকে। তাই এটা বাজারের পতনকে বোঝায়, যেমন ভাল্লুক তার থাবা দিয়ে নিচে নামায়। এর মানে হলো শেয়ার বাজারের এরকম কঠিন এবং প্রতিযোগিতামূলক পরিবেশে হিউই ছিল একটা বাটারফ্লাই, একটা প্রজাপতির মতন, যে একটা শান্ত, কোমল এবং অস্থির চিত্তের ছোট্ট প্রাণী। তাই এই রকম একটা কঠিন পরিবেশে সে মানিয়ে নিতে পারেনি। He had been a tea merchant for a little longer. সে আরেকটু বেশি সময়ের জন্য একটা চায়ের ব্যবসাও করেছিল। But
had soon tired of Peko and Souchong. কিন্তু পেকো এবং সাউচং চায়ের ধরনগুলো খুব তাড়াতাড়ি তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পেকো হলো এক ধরনের উচ্চ মানের কালো চা এবং সোচং এটা হচ্ছে এক ধরনের চাইনিজ টি, এটাও এক ধরনের কালো চা। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই শেরি। তারপর সে ড্রাই শেরি নামের এক ধরনের মদ বিক্রি করতে শুরু করে। ড্রাই শেরি হলো এক ধরনের স্প্যানিশ ওয়াইন, স্পেনের এক ধরনের ওয়াইন যা খিদে বাড়াতে, খিদে জাগিয়ে তুলতে সাহায্য করে। That did not answer. The sherry was a little too dry. সেটিও সফল হয়নি। শেরিটা একটু বেশি ড্রাই, একটু বেশি যেন শুকনো ছিল। এটা খুব কৌতুকপূর্ণভাবেই বলা হচ্ছে যে লিটল টু ড্রাই, মানে এই ব্যবসাটাও তার একেবারে ফলপ্রসূ হয়নি। আলটিমেটলি হি বিকেম নাথিং। শেষ পর্যন্ত সে কিছুই হয়ে উঠতে পারল না। আর ডিলাইটফুল মানে আনন্দময়, প্রফুল্ল, ইনএফেকচুয়াল অক্ষম, নিষ্ফল ইয়াং ম্যান, তরুণ, with a perfect profile and no profession, যার প্রোফাইল বা মুখের আদল ছিল পারফেক্ট, নিখুঁত, কিন্তু তার কোনো প্রফেশন, কোনো পেশা ছিল না। সে চেষ্টা বারবার করেছে, কিন্তু তার পরিশ্রম এবং ধৈর্যের অভাবের জন্য সে বারবারই ব্যর্থ হয়েছে। টু মেক ম্যাটার্স ওয়ার্স, হি ওয়াজ ইন লাভ। পরিস্থিতি আরো খারাপ, জটিল করার জন্য সে আবার প্রেমেও পড়েছিল। পকেটে পয়সা নেই, কিন্তু তার জীবনে প্রেম আছে। কে সেই কন্যা? দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন। যে মেয়েটিকে সে ভালোবাসতো তার নাম ছিল লরা মার্টন। দ্য ডটার অফ আ রিটায়ার্ড কর্নেল। সে একজন অবসরপ্রাপ্ত কর্নেলের মেয়ে ছিল। who had lost his temper and his digestion in India and had never found either of them again. সেই কর্নেল সাহেব আবার ভারতে থাকার সময় তার টেম্পার মানে মেজাজ এবং ডাইজেশন মানে হজম শক্তি দুটোই হারিয়ে ফেলেছিলেন এবং আর কোনোদিনও এই দুটো ফিরে পাননি। অর্থাৎ আমাদের হিউইর হবু শ্বশুর মশাই ছিলেন একটি খিটখিটে বদ হজমের সমস্যায় ভোগা মানুষ। লরা অ্যাডোর্ড হিম, তবে লরা হিউইকে খুবই ভালোবাসতো। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস। আর হিউই তো লরার জুতোর ফিতে চুমু খেতেও রাজি ছিল। মানে সেও লরাকে এতটাই ভালোবাসতো যে সে তার জন্য কোনো কিছু করতেই রাজি ছিল। দে ওয়্যার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। তারা ছিল লন্ডনের সব থেকে সুন্দর জুটি। and had not a penny piece between them. আর তাদের দুজনের কাছে কিন্তু এক পেনি পিস অর্থাৎ খুব কম পরিমাণ অর্থ, এক পয়সাও ছিল না। মানে তাদের মধ্যে গভীর প্রেম থাকলেও তারা দেখতে খুব সুন্দর হলেও তাদের আর্থিক অবস্থা কিন্তু একেবারেই ভালো ছিল না। দ্য কর্নেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই। কর্নেল সাহেব এমনিতে হিউইকে খুবই পছন্দ করতেন। বাট would not hear of any engagement, কিন্তু কোনো রকম এনগেজমেন্ট বা বিয়ের প্রতিশ্রুতি স্বরূপ বাগদান যেটাকে বলা হয় সেটা মেনে নিতে রাজি ছিলেন না। এনগেজমেন্ট বা বাগদান মানে হলো বিয়ের আগে পাকা কথা বা আংটি বদল জাতীয় একটা অনুষ্ঠান। অর্থাৎ লরার বাবা হিউইকে পছন্দ করলেও তিনি চাইতেন না যে তার মেয়ের সাথে হিউইর বিয়ে হোক, কারণ অবভিয়াসলি হিউই বেকার, তার আর্থিক অবস্থাও ভালো নয়। Come to me, my boy. আমার কাছে তখনই আসবে আমার বাছা। When you have got 10,000 pounds of your own, যখন তোমার নিজের 10,000 পাউন্ড অর্থ থাকবে। And we will see about it. আর তখনই আমরা এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। He used to say. তিনি অর্থাৎ সেই কর্নেল সাহেব এটাই বলতেন এবং তিনি এই কথাটা হিউইকে used to say মানে বারবারই বলতেন, একবার নয়। And Huey looked very glum in those days. এবং হিউইকে সেই দিনগুলোতে খুবই গ্লাম, হতাশ, বিষণ্ণ মনে হতো দেখতে। And had to go to Laura for consolation. আর তখন সে লরার কাছে যেত সান্ত্বনার জন্য। লরা সেই সময় তাকে মানসিক শক্তি আর শান্তি দিত। One morning,
as he was on his way to Holland Park. একদিন সকালে যখন সে অর্থাৎ হিউই হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল। আচ্ছা, হল্যান্ড পার্ক হলো লন্ডনের কেনসিংটন এলাকার একটি অভিজাত আবাসিক এলাকা, যেখানকার সবুজ উদ্যান, শান্ত পরিবেশ, আর্ট গ্যালারি এবং বিলাসবহুল বাড়িগুলির জন্য অঞ্চলটি বিখ্যাত। where the Martins lived. এই হল্যান্ড পার্কে মার্টনরা অর্থাৎ লরার পরিবার থাকত। He dropped in to see a great friend of his, Alan Trevor. এবার লরার বাড়ি যাবার আগে হিউই তার একজন খুব ভালো বন্ধুর সাথে দেখা করতে ঢুকলো। সেই বন্ধুর নাম কি ছিল? অ্যালান ট্রেভার। ট্রেভার ওয়াজ আ পেইন্টার। ট্রেভার ছিল একজন চিত্রশিল্পী, অর্থাৎ সে ছবি আঁকত। Indeed, few people escape that nowadays. এখানে লেখক একটু মজা করে বলছেন যে আজকাল তো সবাই চিত্রশিল্পী, এত বেশি মানুষ আজকাল পেইন্টার হয় যে মনে হয় যেন কেউ ইচ্ছা করলেও আর চিত্রশিল্পী না হয়ে থাকতে পারে না। পেইন্টার হওয়া যেন একটা ফ্যাশন হয়ে গেছে। But he was also an artist, and artists are rather rare. কিন্তু ট্রেভার একজন আর্টিস্ট, একজন শিল্পীও ছিল, এবং সত্যিকারের শিল্পী রাদার রেয়ার, খুবই বিরল। তার মানে সে যে শুধুমাত্র খেয়ালের বশে পেন্টিং করতো তা নয়, তার ছবির মধ্যে একটা গভীর কল্পনা, একটা সৌন্দর্য ও সৃজনশীলতা ছিল, যা একজন খাঁটি আর্টিস্ট, একজন নিখুঁত শিল্পীর বৈশিষ্ট্য। পার্সোনালি হি ওয়াজ আ স্ট্রেঞ্জ রাফ ফেলো। ব্যক্তিগতভাবে মানে দেখতে এবং ব্যবহারের দিক থেকে সে ছিল একটা অদ্ভুত রুক্ষ প্রকৃতির মানুষ। with a freckled face and a red ragged beard. freckled face মানে তার মুখে ছোট ছোট বাদামি রঙের ছোপ বা দাগ, ফ্রেকেলস বলে যেগুলোকে, সেরকম দাগ ছিল, এবং তার দাড়িটি ছিল লাল রঙের ও এলোমেলো। However, when he took up the brush, he was a real master, and his pictures were eagerly sought after. তবে যখন সে হাতে আঁকার ব্রাশ তুলে নিত তখন সে ছিল সত্যিকারের রিয়াল মাস্টার, সত্যিকারের ওস্তাদ। অর্থাৎ তার ব্যক্তিগত চেহারা বা স্বভাব যেমনই হোক না কেন, যখন সে রং তুলি নিয়ে ছবি আঁকত তখন তার দক্ষতা ছিল অসাধারণ। অ্যান্ড হিজ পিকচার্স ওয়্যার ইগারলি সট আফটার, এবং তার ছবিগুলোর অনেক চাহিদা ছিল। ইগারলি সট আফটার মানে সবাই আগ্রহ ভরে তার ছবি খুঁজতো বা কিনতে চাইতো। He had been very much attracted by Huey at first. শুরুতে সে অর্থাৎ অ্যালান ট্রেভার হিউইর প্রতি বেশ অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়েছিল। It must be acknowledged, এবং এটা মানতেই হবে যে entirely on account of his personal charm, সম্পূর্ণ তার ব্যক্তিগত আকর্ষণের কারণে। পার্সোনাল চার্ম মানে হলো একজন মানুষের ব্যক্তিত্বের মাধুর্য, যা অন্যদেরকে মুগ্ধ করে। The only people a painter should know, he used to say, are people who are bait and beautiful. ট্রেভার প্রায় বলতো যে একজন চিত্রশিল্পীর শুধু সেই মানুষদের সঙ্গেই পরিচয় থাকা উচিত যারা হয় বেট মানে বোকা, মূর্খ, নির্বোধ, নয়তো বিউটিফুল মানে সুন্দর হবে। বেট শব্দটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এখানে, যার মানে হচ্ছে স্টুপিড অর সিলি, মানে বোকা, নির্বোধ। অর্থাৎ শিল্পীর প্রয়োজন এমন একটি সুন্দর চেহারা যার মধ্যে কোনো বিশেষত্ব থাকবে, যাতে তার ছবি আঁকলে সেটা সহজেই দৃষ্টি আকর্ষণ করবে। People who are an artistic pleasure to look at and an intellectual repose to talk to. এমন মানুষ যাদের দেখলে আর্টিস্টিক প্লেজার অর্থাৎ শৈল্পিক আনন্দ বা নান্দনিক তৃপ্তি পাওয়া যাবে, শিল্পীর চোখে যা সুন্দর লাগবে আর কি, আর যাদের সাথে কথা বলতে ইন্টেলেকচুয়াল রিপোজ বা বৌদ্ধিক আরাম পাওয়া যায়। অর্থাৎ ট্রেভার এখানে এমন মানুষদের পছন্দ করত যাদের দেখতে আকর্ষণীয়, কিন্তু একই সাথে যাদের সাথে কথা বলার জন্য বেশি বুদ্ধি খরচা করতে হবে না, অর্থাৎ বিউটি উইদাউট ব্রেনস। Men who are dandies and women who are darlings rule the world.
যে পুরুষেরা ড্যান্ডিজ মানে একদম কেতা দুরস্ত ফুল বাবুটি সুবেশ সুপুরুষ এবং যে মহিলারা ডার্লিংস মানে খুব প্রিয় বা আকর্ষণীয় মহিলা তারাই বিশ্ব শাসন করে মানে বিশ্বে তারাই প্রভাবশালী হয় অ্যাট লিস্ট দে শুড ডু সো অন্তত তাদের তাই করা উচিত However, after he got to know Huey better, তবে হিউইকে আরো ভালোভাবে জানার পরে he liked him quite as much for his bright, buoyant spirits and his generous, reckless nature. ট্রেভার তাকে ততটাই পছন্দ করত তার বয়েন্ট মানে প্রফুল্ল ফুরফুরে স্বভাবের জন্য এবং তার জেনারাস তার উদার দয়ালু স্বভাব কিন্তু রেকলেস বেপরোয়া স্বভাবের জন্য and had given him the permanent entree to his studio এবং সে হিউইকে তার স্টুডিওতে চিরস্থায়ী অন্ট্রে বা প্রবেশের বিশেষ অধিকার দিয়েছিল এই অন্ট্রে উচ্চারণটা হচ্ছে অন্ট্রে যেটা একটা ফ্রেঞ্চ শব্দ যার মানে প্রবেশের বিশেষ অধিকার এটার মানে হচ্ছে হিউই যখন খুশি তখন এই ট্রেভারের স্টুডিওতে আসতে পারত সেই অধিকার ট্রেভার নিজে তাকে দিয়েছিল When Huey came in, he found Trevor putting the finishing touches to a wonderful life-size picture of a beggar man. যখন হিউই ট্রেভারের স্টুডিওতে ঢুকলো সে কি দেখতে পেল সে দেখলো যে ট্রেভার একজন ভিখারির একটা চমৎকার লাইফ সাইজ পিকচার মানে আসল মানুষটির সমান মাপের একটা পূর্ণায়ত একটা প্রতিকৃতিতে তুলির শেষ টান ফিনিশিং টাচেস মানে শেষ টান দিচ্ছিল The beggar himself was standing on a raised platform in a corner of the studio. সেই ভিখারিটি স্বয়ং স্টুডিওর এক কোনায় একটি উঁচু মঞ্চের উপর দাঁড়িয়েছিল সে পোজ দিচ্ছিল হি ওয়াজ আ ওয়াইজেন্ড ওল্ড ম্যান সে ছিল একটা ওয়াইজেন্ড মানে কুঁচকে যাওয়া চামড়ার মানুষ উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট তার মুখটা ছিল কোঁচকানো পার্চমেন্টের মতো পার্চমেন্ট হলো এক ধরনের মোটা কাগজ যা শুকিয়ে গেলে কুঁচকে যায় এই উপমা দিয়ে আসলে এখানে ভিখারির মুখের বলিরেখাগুলোকে বোঝানো হচ্ছে অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন এবং তার মুখে ছিল একটা অত্যন্ত পিটিয়াস অর্থাৎ করুণ অভিব্যক্তি Over his shoulders was flung a coarse brown cloak, all tears and tatters. তার কাঁধের উপর ফেলা ছিল একটা মোটা বাদামি রঙের ক্লোক বা আলখাল্লা ক্লোক সেটা ছিল কেমন সেটা ছিল কোর্স মানে মোটা এবং অমসৃণ যা ছিল অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স মানে ছেঁড়া এবং জীর্ণ ছিদ্রে ভর্তি হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবলড তার মোটা বুট জুতো জোড়া ছিল প্যাচড মানে তালি লাগানো এবং কবলড জোড়া তালি দেওয়া তাপ্পি লাগানো অ্যান্ড with one hand he leaned on a rough stick আর এক হাতে সে একটা অমসৃণ খসখসে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল while with the other he held out his battered hat for arms এবং অন্য হাতে সে তার ব্যাটার্ড অর্থাৎ জীর্ণ টুপিটি আর্মস মানে ভিক্ষার জন্য বাড়িয়ে ধরেছিল তাহলে এই ভিখারিটি ট্রেভারের ছবির জন্য পোজ দিচ্ছে তার চেহারা মুখ পোশাক লাঠি টুপি সবই একটা দুঃখী গরিব মানুষের করুণ ছবি তুলে ধরছে What an amazing model, whispered Huey. হিউই ফিসফিস করে বলল কি অসাধারণ একজন মডেল as he shook hands with his friend. যখন সে তার বন্ধু ট্রেভারের সাথে হাত মেলাচ্ছিল তখন সে এটা বলল An amazing model, shouted Trevor at the top of his voice. অসাধারণ মডেল ট্রেভার একেবারে চিৎকার করে বলে উঠল সে খুব উত্তেজিত হয়ে পড়েছে I should think so. আমারও সেটাই মনে হওয়া উচিত Such beggars as he are not to be met with every day. অর্থাৎ এরকম ভিখারি তো আর রোজ দেখা যায় না তার মানে এর মধ্যে একটা বিশেষত্ব আছে আর ট্রুভাই এটা একটা ফ্রেঞ্চ কথা যার মানে হচ্ছে দুর্লভ আবিষ্কার বা অত্যন্ত মূল্যবান কিছু মনশের মিন্স মাই ডিয়ার অর্থাৎ আমার প্রিয় ট্রেভার বোঝাতে চাইছে যে এই ভিখারি একজন শিল্পীর কাছে একটি
অমূল্য সম্পদ যাকে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। আ লিভিং ভেলাস্কেজ, একজন জীবন্ত ভেলাস্কেজ। ডিয়েগো ভেলাস্কেজ ছিলেন একজন স্প্যানিশ পেইন্টার, স্প্যানিশ চিত্রশিল্পী, যিনি তার বাস্তবসম্মত আঁকার জন্য বিখ্যাত ছিলেন। ট্রেভারের মতে এই ভিখারির চেহারা এমনই অসাধারণ যে তাকে যেন ভেলাস্কেজের আঁকা জীবন্ত ছবি বলে মনে হচ্ছে। মাই স্টার্স, আমার কপাল বা হায় ঈশ্বর, এটা একটা চরম বিস্ময় প্রকাশের একটি অভিব্যক্তি। হোয়াট অ্যান এচিং রেমব্র্যান্ড উড হ্যাভ মেড অফ হিম। রেমব্র্যান্ড যদি তাকে আঁকতেন, কি অসাধারণ একটা এচিং বা রেখাচিত্র তৈরি করতেন। রেমব্র্যান্ড ছিলেন একজন বিশ্ববিখ্যাত ডাচ চিত্রশিল্পী, যিনি তার এচিং কাজের জন্য বিখ্যাত ছিলেন, বিশেষ করে মানুষের প্রতিকৃতিতে। তাহলে এই অংশ থেকে আমরা বুঝতে পারি যে ট্রেভার তার মডেলকে একজন সাধারণ ভিখারি হিসাবে দেখছে না, বরং তার কাছে এই মডেল যেন একটা জীবন্ত শিল্প, যেন ভেলাস্কেজ বা রেমব্র্যান্ডের আঁকা থেকে উঠে আসা কোনো চরিত্র। পোর ওল্ড চ্যাপ, সেড হিউই। আহা, বেচারা বৃদ্ধ মানুষটা, হিউই বলল। হাউ মিজারেবল হি লুকস, তাকে কত করুণ দেখতে লাগছে। বাট আই সাপোজ টু ইউ পেইন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন, কিন্তু আমি মনে করি তোমাদের মতন চিত্রশিল্পীদের কাছে ওর মুখটাই ওর ভাগ্য। একজন মডেলের দুঃখী করুণ চেহারাটাই তার মূল্যবান সম্পদ, কারণ একজন চিত্রশিল্পীর কাছে ছবি আঁকার জন্য সেটা আকর্ষণীয় হতে পারে। হিউইর এই ভিখারিটির জন্য আসলে সহানুভূতি হচ্ছে। সার্টেনলি, রিপ্লাইড ট্রেভার, নিশ্চিতভাবে, ট্রেভার উত্তর দিল। ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? তুমি কি চাও যে একজন ভিখারিকে খুব আনন্দিত দেখাক? আসলে সে বোঝাতে চাইছে যে একজন ভিখারির মুখে কষ্টের বা দুঃখের ছাপ থাকাটাই স্বাভাবিক, এবং একজন শিল্পীর জন্য কিন্তু ওই কষ্টের মুখটাই দরকার। হাউ মাচ ডাজ আ মডেল গেট ফর সিটিং, আস্কড হিউই। একজন মডেল এরকম বসে পোজ দেবার জন্য কত পারিশ্রমিক পায়? হিউই জিজ্ঞাসা করল। অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ আ কমফোর্টেবল সিট অন আ ডিভান। এই কথা বলতে বলতে সে একটি ডিভানে আরাম করে বসলো। আ শিলিং অ্যান আওয়ার, ট্রেভার উত্তর দিল, 1 ঘন্টায় 1 শিলিং। তখনকার ব্রিটিশ মুদ্রায় শিলিং ছিল অতি অল্প পরিমাণ অর্থ। 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগ ছিল 1 শিলিং। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার, অ্যালান? আর তুমি তোমার ছবির জন্য কত পাও, অ্যালান? ও, ফর দিস আই গেট 2000। ও, এইটার জন্য আমি পাচ্ছি 2000 পাউন্ডস। হিউই অবাক হয়ে নিশ্চিত হতে চাইছে যে অর্থের অঙ্কটা পাউন্ডে বলা হচ্ছে কিনা, কারণ 2000 কিন্তু অনেকটা পরিমাণ অর্থ। গিনিজ, পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। পাউন্ড নয়, গিনি। চিত্রশিল্পী, কবি এবং চিকিৎসকেরা সব সময় গিনিতে পারিশ্রমিক পায়। গিনি হলো ব্রিটিশ গোল্ড কয়েন, যার মূল্য পাউন্ডের থেকে অনেক বেশি। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ আ পার্সেন্টেজ, ট্রাইড হিউই লাফিং। বেশ, তাহলে আমার মনে হয় যে মডেলেরও এর একটা ভাগ পাওয়া উচিত। হেসে হিউই কথাটা বলে উঠল। দে ওয়ার্ক কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। তারা তো তোমার মতোই কঠোর পরিশ্রম করছে। মডেলরাও কষ্ট করে ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে বসে বা দাঁড়িয়ে থাকে, হিউইর মতো, তাই তারাও কঠোর পরিশ্রম করছে। ননসেন্স, ননসেন্স, বাজে কথা, অর্থহীন কথা। ট্রেভার হিউইর কথায় বেশ বিরক্ত হচ্ছে। ওয়াই, লুক অ্যাট দ্য ট্রাবল অফ লেইং অন দ্য পেইন্ট অ্যালোন। আর দেখো, শুধু রং লাগানোরই কত ঝামেলা। অ্যান্ড স্ট্যান্ডিং অল ডে লং অ্যাট ওয়ান্স ইজেল। আর সারা দিন ইজেল মানে ছবি আঁকার স্ট্যান্ডের সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়। ইটস অল ভেরি ওয়েল, হিউই, ফর ইউ টু টক। এটা তোমার পক্ষে বলে দেওয়াটা খুব সহজ, হিউই। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস when art almost attains to the dignity of manual labor. কিন্তু আমি তোমাকে নিশ্চিতভাবে বলছি যে এমন কিছু মুহূর্ত আসে যখন আর্ট, শিল্প
প্রায় ম্যানুয়াল লেবার বা কায়িক শ্রম, দৈহিক পরিশ্রমের মর্যাদা লাভ করে। ট্রেভার বোঝাতে চাইছে যে শিল্পের কাজ দেখতে সহজ মনে হলেও এর পেছনে অনেক কঠিন পরিশ্রম লুকিয়ে আছে, যা কায়িক শ্রমের মতোই সম্মানজনক। বাট ইউ মাস্টন্ট চ্যাটার, আই এম ভেরি বিজি। কিন্তু তুমি আর বকবক করো না তো, আমি এখন খুব ব্যস্ত। স্মোক আ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট। একটা সিগারেট ধরাও আর চুপ করে বসে থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন। কিছুক্ষণ পরে তার কাজের লোকটি এলো অ্যান্ড টোল্ড ট্রেভার দ্যাট দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম। এবং ট্রেভারকে সে এসে বলল যে ফ্রেম তৈরি করার লোকটা ট্রেভারের সাথে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, হি সেড অ্যাজ হি ওয়েন্ট আউট। ট্রেভার বাইরে যাবার সময় বলে গেল যে তুমি কিন্তু পালিয়ে যেও না হিউই, বসে থাকবে। I'll be back in a moment. আমি এক মুহূর্তের মধ্যেই ফিরে আসছি। The old beggar man took advantage of Trevor's absence to rest for a moment on a wooden bench that was behind him. সে বৃদ্ধ ভিখারি মানুষটি ট্রেভার ঘরে না থাকার সুযোগ নিয়ে পেছনের কাঠের বেঞ্চের উপর বসে এক মুহূর্তের জন্য একটু রেস্ট নিল, একটু বিশ্রাম নিল। He looked so forlorn and wretched that Hughie could not help pitying him. তাকে এতটাই অসহায়, ফোরলোন মানে অসহায় ও দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল যে হিউই তাকে করুণা না করে থাকতে পারল না। and felt in his pockets to see what money he had. এবং সে নিজের পকেটে খুঁজতে লাগলো তার কাছে যদি কোনো অর্থ থাকে সেটা দেখার জন্যে। All he could find was a sovereign and some coppers. সে পেল শুধু একটি সভারেন মানে একটা ব্রিটিশ সোনার মুদ্রা এবং কিছু কপার্স, কিছু তামার মুদ্রা। Poor old fellow, he thought to himself. বেচারা বুড়ো মানুষটা, হিউই নিজের মনে মনে ভাবল। He wants it more than I do. আমার চেয়েও এটা ওরই বেশি দরকার। But it means no hansoms for a fortnight. কিন্তু এর মানে হলো আমি এরপর আর 2 সপ্তাহ, ফোর্টনাইট মানে 14 দিন, 2 সপ্তাহ কোনো হ্যান্ডসামস, কোনো ঘোড়ার গাড়ি চড়তে পারবো না, কারণ তার নিজেরও অর্থের অভাব আছে। And he walked across the studio and slipped the sovereign into the beggar's hand. আর সে স্টুডিওর মধ্যে দিয়ে হেঁটে গেল এবং চুপচাপ সেই সোনার মুদ্রাটা সেই ভিখারির হাতে গুঁজে দিল। এই যে নিজের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হিউই ভিখারিটিকে সাহায্য করলো। এটা গল্পের একটা কিন্তু অন্যতম মোড়। এখান থেকেই ভবিষ্যতের একটা চমক সৃষ্টি হতে চলেছে। দ্য ওল্ড ম্যান স্টার্টেড। যখন হিউই তাকে সোনার মুদ্রাটা দিল তখন সেই বৃদ্ধ মডেল চমকে উঠল, কারণ এমন সৌজন্য বা দান সে আশা করেনি। And a faint smile flitted across his withered lips. আর তার শুকিয়ে যাওয়া, withered মানে হচ্ছে শুষ্ক, শুকিয়ে যাওয়া ঠোঁটে ক্ষণিকের জন্য একটা হালকা হাসি দেখা দিল। Thank you, sir, he said. Thank you. ভিখারি লোকটি হিউইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানালো। Then Trevor arrived and Hughie took his leave. তারপর ট্রেভার ফিরে এলো আর হিউই তার কাছ থেকে বিদায় নিল। Blushing a little at what he had done. একটু লজ্জায় লাল হয়ে, সে যা করেছে সেটা ভেবে সে এবার লজ্জা পাচ্ছে। হিউই বুঝতে পেরেছে যে সে কিছুটা আবেগে ভেসে গিয়ে একজন অচেনা মডেলকে সোনার মুদ্রা দিয়ে ফেলেছে। এটার জন্য এবার তার অপ্রস্তুত লাগছে। He spent the day with Laura. সে সারা দিনটা এরপর লরার সাথে কাটালো। Got a charming scolding for his extravagance. তার এই অমিত ব্যয়িতার জন্য লরার কাছে একটা মিষ্টি বকুনি খেলো। And had to walk home. এবং এরপর তাকে হেঁটে বাড়ি ফিরতে হলো। হিউইর এই উদারতা কি বদলে দেবে তার ভবিষ্যৎ? আর যাকে সে ভিখারি বলে সাহায্য করলো, সে কি সত্যিই একজন ভিখারি? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব পরবর্তী ভিডিওতে, এই গল্পের শেষ অংশটুকুর আলোচনায়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।
Study well, stay happy, stay connected. Thank you.